চলুন তাহলে আর দেরি আমরা করছি না, অলরেডি একটু দেরি হয়ে গেছে, শুরু করব। আজকে আপনাদের ইতিহাসের মানে মডার্ন হিস্ট্রির প্রথম ক্লাস। হিস্ট্রি আপনাদের রাজু স্যার শুরু করেছে এবং সম্ভবত এখন কোথায় রয়েছে, ষোড়শ মহাজনপদ মগধে সম্ভবত রয়েছে, আমি যতটা রিকল করতে পারছি। তো স্যার আপনাদের অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভাল এই দুটো পার্ট করাবে, মানে প্রাচীন ভারত আর বুদ্ধিজম পড়াচ্ছে। আচ্ছা, বুদ্ধিজম পড়াচ্ছে, যাই হোক হচ্ছে আর কি। তো প্রাচীন ভারত আর মধ্য ভারত তো স্যার আপনাদের পড়াবেন, আর আধুনিক ভারতের যে ইতিহাস রয়েছে সেটা আজ থেকে আমি শুরু করছি। যেহেতু ইতিহাস পুরো পার্টটা যদি দেখি অনেকটা বড় পার্ট, যদি রাজু স্যার একাই শেষ করতে যান আর কি, তাহলে অনেকটা সময় লেগে যাবে, পরে আবার রিভিশনেরও ব্যাপার থাকে। তো আধুনিক ভারতের যে ইতিহাসটা সেটা শুরু করছি এবং আজকে এই প্রথম ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। যা দরকার আপনাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সব এখানে A to Z হয়ে যাবে। আর বোরিং সাবজেক্ট কিন্তু নয় ইতিহাস একদমই মজাদার সাবজেক্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত করুন, ও ভালো লাগবে আর কি, সেরা লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে একটা মোটিভেশনাল শায়রি দিয়ে শুরু করা যাক। এখানে একটা লেখা রয়েছে, এখানে বলছে যে যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন তোমাকে জেগে পড়তে হবে। যখন সবাই ঘুমিয়ে থাকবে তখন তোমাকে জেগে পড়তে হবে, কারণ তোমার স্বপ্নগুলো ঘুমিয়ে নয় জেগে সত্যি হবে। একদমই তাই, স্বপ্নগুলোকে সত্যি করতে গেলে অবশ্যই আপনাকে জেগেই সত্যি করতে হবে, ঘুমিয়ে আর স্বপ্ন সত্যি হবে না। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি থাকে যে আপনাকে সফল করতে পারবে, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি থাকে যে আপনাকে সফল করতে পারবে বা সাকসেস এনে দিতে পারবে, সেটা একমাত্র কে? সেটা একমাত্র আপনি, অন্য কেউ কিন্তু নয়। তো তার জন্য আপনাকেই উঠে পড়ে লাগতে হবে, পরিশ্রম আপনাকেই করতে হবে, অন্য কেউ এসে করে দেবে না। আর বারবার সময়ও পাবেন না, মানে সময় হচ্ছে এমন একটা জিনিস, এই যে চলে যাচ্ছে না, সময় আর আসবে না। আপনি কোটি টাকা খরচ করুন, সময় কিন্তু পাবেন না। তাহলে এই সময়গুলোর সঠিক ব্যবহার আপনাকে এখন থেকেই করতে হবে। ক্লিয়ার? চলুন আমরা শুরু করব হচ্ছে মডার্ন হিস্ট্রি। তো মডার্ন হিস্ট্রি শুরু করার আগে তার আশেপাশটা যেটা ছিল আর কি, সেটা একটু আলোচনা করে নিই। মানে মডার্ন হিস্ট্রির প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে ইউরোপীয়দের আবির্ভাব, অর্থাৎ অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। মানে ইউরোপীয়রা আমাদের ভারতবর্ষে কিভাবে আসলো এবং তারা এসে কিভাবে আমাদের ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য শুরু করলো, কোথায় কোথায় তারা কারখানা স্থাপন করলো এবং কিভাবে আস্তে আস্তে সেই ব্যবসা করা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষটাকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়ে সেখানে 200 বছর রাজত্ব করলো। এটাই হচ্ছে মানে এই জায়গা থেকে শুরু হচ্ছে আপনাদের মডার্ন হিস্ট্রি। ক্লিয়ার? তো এই মডার্ন হিস্ট্রি শুরু করার আগে আমি একটু গল্প বলি, তাহলে আপনাদের লিঙ্ক করতে জায়গাটা মানে লিঙ্ক করতে পারবেন জায়গাগুলো, যে কোথায় কি রয়েছে না রয়েছে। তো সালটা হচ্ছে 1400 থেকে 1500 সাল, মানে 1400 AD থেকে 1500 AD, 1400 AD থেকে 1500 AD। এই সময় যদি দেখি এটা কত শতাব্দী হচ্ছে, পঞ্চদশ শতাব্দী। তো এই সময় যদি দেখি আমাদের যে দিল্লি যে অঞ্চলটা ছিল, এই যেটা আপনি রেড কালারের যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এই যে অঞ্চলটা, এই অঞ্চলে কারা রাজত্ব করছে? তখন রাজত্ব করছে যে কিংডম অফ দিল্লি, অর্থাৎ হচ্ছে দিল্লির যে সুলতানি যুগ সেটা চলছে। সেখানে আপনি দেখবেন রাজবংশ, খিলজি বংশ, সৈয়দ বংশ, এই সমস্ত বংশগুলো সেখানে রয়েছে, তারা রাজত্ব করছে। আর দক্ষিণ ভারতে একই রকম ভাবে দেখবেন আপনারা, একটা রয়েছে সুলতানাত অফ গুজরাট, যেটাকে আমরা বলছি বাহামনি এম্পায়ার, বাহামনি এম্পায়ার। আর তার নিচে এই যে কেরালা, তামিলনাড়ু, এই যে পোরশনটা রয়েছে, এখানে আপনি দেখতে পাবেন যে বিজয়নগর এম্পায়ার। পরবর্তীকালে এই যে বাহামনি এবং বিজয়নগর, এদের একে অপরের সঙ্গে প্রচুর ঝামেলা লাগার কারণে পরে আবার শিবাজি মহারাজ এসে এদেরকে উচ্ছেদ করে দেয়। আর উপরের দিকে যদি দেখেন, আমাদের এই যে দিল্লি সুলতানি যুগের শেষ শাসক কে ছিল? দিল্লি সুলতানি যুগের শেষ শাসক ছিল হচ্ছে ইব্রাহিম লোদি, যাকে কে পরাজিত করছে? ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে পরাজিত করছে পানিপথের প্রথম যুদ্ধে, যেটা হচ্ছে 1526 হয়ে থাকে। 1526 পানিপথের প্রথম যুদ্ধে বাবর এই ইব্রাহিম লোদিকে পরাজিত করে। বাবর আসলো, বাবর এসে কি বললো যে দিল্লির সুলতানি যুগ এবার তোমরা হটাও, আমার দিল্লির সুলতানি যুগ দরকার নেই, আর আমরা এবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করব। আর ঠিক সেই সময় থেকেই এই যে ইউরোপ থেকে
ইউরোপ থেকে আমি যদি ম্যাপটা, ওয়ার্ল্ডের ম্যাপটা যদি দেখাই, এটা হচ্ছে এই পুরো জায়গাটা হচ্ছে ইউরোপীয়, মানে ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রি রয়েছে আর কি, সেই ইউরোপীয় যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো থেকে ভারতবর্ষে আসার প্রস্তুতি চলছে। ভারতবর্ষে আসার প্রস্তুতি চলছে। এবার কেন ভারতবর্ষে আসার প্রস্তুতি চলছে? স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হতে পারে যে তারা ভারতবর্ষে কেন আসবে? এর কারণ হচ্ছে ভারতবর্ষ, আপনারা জানেন যে মানে সুজলা সুফলা শস্য শ্যামলা, ভারতবর্ষে সব কিছুই রয়েছে আর কি। এবং বিশেষ করে তিনটে জিনিস, একটা হচ্ছে আপনার এই কটন মানে কি তুলো, একটা হচ্ছে সিল্ক, এবং একটা হচ্ছে স্পাইসেস মানে হচ্ছে মশলা। তো এই সমস্ত জিনিসের ওই ইউরোপীয় যে মার্কেট ছিল, সেই ইউরোপীয় মার্কেটে প্রচুর ভ্যালু ছিল। তো প্রচুর ভ্যালু থাকার কারণে তারা ভারতবর্ষে আসলো, আসার পর এই সমস্ত জিনিস থেকে তারা প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করে আবার ইউরোপে নিয়ে যেত। তারা ওই ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল। তো কারা কারা এসেছিল এখানে আপনারা ম্যাপটা দেখতে পাবেন। প্রথম যারা এসেছিল সেটা হচ্ছে পর্তুগিজ, তারপর এসেছিল ডাচ, তারপর ব্রিটিশ, তারপর ড্যানিশ, তারপর হচ্ছে ফ্রেঞ্চ। এই যে ইউরোপিয়ান কান্ট্রি, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো পরপর এসেছিল। কি করার জন্য এসেছিল? ওই ব্যবসা করার জন্য। তাহলে আমরা একটা একটা করে পড়বো যে কখন কারা কিভাবে আসলো না আসলো। চলুন তাহলে একটা একটা করে শুরু করা যাক। চলুন, এখান থেকে আপনাদের মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে। তাহলে প্রথম যে ইউরোপিয়ান কান্ট্রি সেটা হচ্ছে পর্তুগিজ। প্রথম ইউরোপিয়ান কান্ট্রি সেটা হচ্ছে পর্তুগিজ, এবং পর্তুগিজের এক নাবিক ছিল, তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। তার নাম কি? তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। এই ভাস্কো ডা গামা কি করলো? ভাস্কো ডা গামা খুঁজতে খুঁজতে ভারতের সন্ধান পেল। মানে খুঁজতে খুঁজতে প্রথমে এখানে গুজরাট বলছি, তামিলনাড়ুতে আছে। আচ্ছা, মাইক কারো কি অন রয়েছে? মাইকটা একটু অফ করবেন। স্যার কালারটা একটু চেঞ্জ করুন স্যার। ও, কালারটা একটু চেঞ্জ করতে হবে না? চলুন, বোঝা যাচ্ছে কোনটা? রেড বোঝা যাচ্ছে? চলুন, তাহলে কি বলা হলো, আপনাদের মডার্ন হিস্ট্রি কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এই যে ইউরোপীয়দের আবির্ভাব, ইউরোপীয়রা আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে, এই জায়গা থেকে আপনাদের মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে। তো প্রথম যে কান্ট্রি আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল বা ভারতবর্ষে এসেছিল সেটা হচ্ছে পর্তুগিজ, এবং পর্তুগিজ একজন নাবিক ছিলেন, তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা 1498 সালে, আর তারিখটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে 20 মে 1498 সালে 20 মে এই ভাস্কো ডা গামা আমাদের ভারতবর্ষে এসে পৌঁছালেন। ভারতবর্ষের কোথায় এসে পৌঁছালেন? আপনি এখানে ম্যাপে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে রয়েছে কেরালার কালিকাট নামক স্থানে এই ভাস্কো ডা গামা এসে পৌঁছালেন। এবং সেই সময় এই কালিকাটের যে রাজা আর কি, কালিকাটের রাজা কে ছিল? কালিকাটের রাজা ছিল হচ্ছে জামোরিন। সেই জামোরিন তাকে ব্যাপকভাবে অভ্যর্থনা জানালেন আর কি। মনে করুন একটা ফুলের মালা নিয়ে আসলেন আর কি, একটা ফুলের মালা তিনি পরিয়ে দিলেন, আর একটা ফুলের সেই কি করেছে, ওটা তোড়া করেছিলেন, ফুলের তোড়া করে সেটা ভাস্কো ডা গামাকে দিলেন আর কি। দিয়ে বললেন, আইয়ে হুজুর, ঠিক আছে, আমাদের এখানে ব্যবসা করুন, ঠিক আছে। মানে একদম সেই লেভেলের একটা অভ্যর্থনা জানিয়েছিলেন। কে জানিয়েছিলেন? জামোরিন। এবং জামোরিন ছিলেন সেই কালিকট যে জায়গা, সেই কালিকট জায়গার রাজা সেই সময়কার। ক্লিয়ার? এখানে একটা প্রশ্ন আপনাদের যেটা আসে আর কি, আপনাদের যেটা অনেক জায়গায় থাকে যে ভারতের খোঁজ করেছিলেন নাকি ভাস্কো ডা গামা। ভারতের খোঁজ ভাস্কো ডা গামা করেননি। মানে এই ভারতে আসার যে সামুদ্রিক যে পথ, সেই সামুদ্রিক পথের ডিসকভারি করেছিলেন ভাস্কো ডা গামা, অর্থাৎ সি রুট ডিসকভারি করেছিলেন। সি রুট ডিসকভারি করেছিলেন। ক্লিয়ার? আর এই পর্তুগিজরা কবে এসেছিল? পর্তুগিজরা এসেছিল, সবার প্রথমে পর্তুগিজরাই আসে 1498 সালে। 1498 সালে পর্তুগিজরা আসে, আর পর্তুগিজরা সবার আগে আসে এবং সবার পরে পর্তুগিজরা যায়। কত সালে যায়? সেটা হচ্ছে 1961 সালে। 1961 সালে। তাহলে সবার আগে পর্তুগিজরাই আসে এবং সবার পরে পর্তুগিজরাই যায়। এবং এখানে একটা অপারেশন চালানো হয়েছিল, সেটা হচ্ছে অপারেশন বিজয়।
অপারেশন বিজয় চালানো হয়েছিল, যেটা কার্গিল ওয়ারের সময় চালানো হয়। মানে পর্তুগিজরা তো ভারতবর্ষে এসেছে, তো ওরা তো যেতে চাইছে না, তো তাদেরকে তো তাড়াতে হবে। তখন 1961-এ অপারেশন বিজয় চালানো হয়। তারপর পর্তুগিজদেরকে যাও তোমরা কেটে উঠতে পারো, তোমাদের আর দরকার নেই। তাহলে ইউরোপীয় যে সমস্ত কান্ট্রিগুলো ছিল, সেই ইউরোপীয় কান্ট্রিগুলোর মধ্যে প্রথম যে কান্ট্রি আমাদের ভারতবর্ষে আসছে সেটা হচ্ছে পর্তুগিজ। এবং পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 সালে 20 মে 20 মে এই যে কালিকট যে বন্দর রয়েছে সেই কালিকটে আসছে। এবং এই কালিকটের যে তৎকালীন রাজা জামোরিন, সেই জামোরিন তাকে ব্যাপকভাবে অভ্যর্থনা জানাচ্ছে, ফুল টুল দিয়ে একদম সেই লেভেলের। ক্লিয়ার? এবং এই পর্তুগিজরা প্রথম কারখানা স্থাপন করছে কোথায়? প্রথম কারখানা স্থাপন করছে এই কালিকটে। প্রথম কারখানা স্থাপন করছে কোথায়? সেটা এই কালিকটে স্থাপন করছে, কেননা কালিকটে তো এসেছে। তাহলে কালিকটে যেহেতু এসেছে, তাহলে কালিকটে কারখানাটা স্থাপন করতে হবে, কেরালার কালিকটে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার তারা কারখানা কেন স্থাপন করছে? তারা তো ব্যবসা করতে এসেছিল আর কি, তাহলে কারখানা কেন তারা স্থাপন করছে? তার কারণ হচ্ছে, মনে করুন এই যে কালিকটে বা কালিকটের আশেপাশে যে সমস্ত শস্য রয়েছে আর কি, সেই সমস্ত শস্যগুলোকে তারা কাঁচামাল হিসেবে কিনতো আর কি। কাঁচামাল হিসেবে কেনার পর সেই কারখানাতেই তারা সেটাকে রিফাইন করে তারপর তারা ইউরোপে নিয়ে যেত। মনে করুন কেরালাতে তো ভালো নারকেল পাওয়া যায়, একদম সেই লেভেলের মিষ্টি, একদম সেরা নারকেল পাওয়া যায়। তাহলে সেই নারকেল যদি ভাস্কো ডা গামা যদি পর্তুগিজ নিয়ে যেতে চাই, তাহলে এক নৌকা যদি নারকেল নিয়ে যায়, পরে ইউরোপে যখন নিয়ে যাবে, পর্তুগিজে যখন নিয়ে যাবে, তখন ওই এক নৌকা নারকেলে বা এক জাহাজ নারকেলে দেখা যাচ্ছে যে 10 টিন তেল হচ্ছে আর কি। তাহলে ওইভাবে কি সংসার চলবে? নিশ্চয়ই ভাস্কো ডা গামার সংসার চলবে না। তখন ভাস্কো ডা গামা বুদ্ধি লাগালো, এরকম ব্যাপার, কারখানাটা এখানেই স্থাপন করতে হবে, এখানেই নারকেলগুলোকে শুকাতে হবে, এখানেই তেলটাকে বের করতে হবে, তেলটাকে আমি নিয়ে যাবো ইউরোপে। ক্লিয়ার? তাহলে এই যে পর্তুগিজ প্রথম নাবিক ভাস্কো ডা গামা 1498 সালে আসছে এবং তারা প্রথম কারখানা স্থাপন করছে কোথায়? যেহেতু কালিকট বন্দরে এসেছিল, কেরালার কালিকটে, তো ওখানেই স্থাপন করছে। ক্লিয়ার? নেক্সট এখান থেকে যে পয়েন্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখান থেকে মার্ক করছি, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট, সেই জন্য দেখে রাখতে হবে। তারপর যদি দেখি আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম পর্তুগিজ যে গভর্নর ছিলেন তার নাম হচ্ছে এই যে ফ্রান্সিসকো ডি আলমিডা। তারা যখন এখানে আসলেন আর কি, তারা কারখানা স্থাপন করলেন, তাহলে তার মানে নিশ্চয়ই সেখানে তাদের একজন গভর্নর কাউকে নিয়োগ করতে হবে। তো পর্তুগিজদের মধ্যে যদি দেখি, পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিল? পর্তুগিজদের প্রথম গভর্নর ছিল হচ্ছে ফ্রান্সিসকো ডে আলমিডা। কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি ছিলেন? 1505 সাল থেকে 1509 সাল পর্যন্ত তিনি গভর্নর ছিলেন এবং পর্তুগিজদের প্রথম গভর্নর। ক্লিয়ার? পর্তুগিজদের প্রথম গভর্নর এই ফ্রান্সিসকো ডে আলমিডা, যিনি কি করছেন? যিনি ব্লু ওয়াল্টার পলিসি চালু করছে। তাহলে ব্লু ওয়াল্টার পলিসি কে চালু করছে? এই ফ্রান্সিসকো ডে আলমিডা। ব্লু ওয়াল্টার পলিসি কি? একটা হচ্ছে ট্রেড লাইসেন্স মানে আমরা এখানে বিজনেস করব, অন্যরা এখানে বিজনেস করতে পারবে না। বা ওই যে আমরা জলপথ দিয়ে ভাস্কো ডা গামা রাস্তাটাকে খুঁজে বের করলো আর কি, ওই রাস্তা আমি কাউকে বলবো না আর কি। রাস্তা বললেই তো ওরা ব্যবসা করতে চলে আসবে, তাহলে অন্যান্য কান্ট্রিকে রাস্তা বলা হবে না। যদিও এরা 100 বছর রাস্তা বলেনি, ওরা যে দিক দিয়ে এসেছিল, মানে ভাস্কো ডা গামা যে দিক দিয়ে ওই সমুদ্রপথে রাস্তা খোঁজ করে ভারতে এসেছিল, তার 100 বছর পর্যন্ত রাস্তা বলেনি। পরে 100 বছর পরে গিয়ে তারপর ওই যে নেদারল্যান্ড রয়েছে, যেটা হচ্ছে ডাচ, 1605 সালে, মানে 100 বছর পর 1498 সালে এরা চলে আসে। তারপর 1605-এ গিয়ে ওই যে নেদারল্যান্ড বা ডাচ তারা আসছে, যদিও তারা আসে আর কি, মানে প্রথম কারখানা তারা 1605-এ নিয়ে আসে, যারা ডাচ বা নেদারল্যান্ড যারা। তো ট্রেড লাইসেন্স পর্তুগিজ গভর্নর, প্রথম পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডে আলমিডা নিয়ে আসলো এবং ইনি একটা আড্ডাখানা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে হুগলি বন্দর। হুগলি বন্দরকে তিনি আড্ডাখানা তৈরি করেছিলেন, যে এখানে যত লুট করার যে সমস্ত যা কিছু থাকবে, লুট করা শস্য সব এখানে নিয়ে আসা হবে। লুট করা শস্য সেই হুগলি বন্দরে সে নিয়ে যেত।
ক্লিয়ার? তাহলে আমাদের ভারতবর্ষে প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিল? প্রথম পর্তুগিজ গভর্নর ছিল এই যে ফ্রান্সিসকো ডে আলমিডা। ইনি ছিলেন ফার্স্ট পর্তুগিজ গভর্নর। পর্তুগিজ গভর্নর। ক্লিয়ার? এরপর যদি দেখি পর্তুগিজদের থেকে আর কি পড়তে হবে, এখানে একজন দেখতে পাচ্ছেন যে আলফানসো ডে অ্যালবুকার্ক। আলফানসো ডে অ্যালবুকার্ক ইনিও ছিল হচ্ছে ওই যে পর্তুগিজদের একজন গভর্নর, যিনি 1509 সালে বিজাপুরের হাত থেকে গোয়াকে দখল করেন। বিজাপুরের হাত থেকে গোয়াকে দখল করছেন। বিজাপুরের হাত থেকে গোয়াকে দখল করছেন। কত সালে গোয়াকে দখল করছেন? এখানে সালটাও একটু খেয়াল রাখবেন, 1510। মানে 1509 সালে তিনি আসেন এবং দখলটা করেন হচ্ছে 1510-এ। গোয়াকে ক্যাপচার করেন, মানে গোয়া রয়েছে, গোয়াকে ক্যাপচার করতে হবে। এবং প্রথম আলু এবং তামাক চাষের সূচনা এরাই করছে। সেই সময় তারা এসে আলু এবং তামাক চাষ, আলু এবং তামাক চাষের যে সূচনা এরাই প্রথম করছে। তাহলে দেখুন বিষয়টিকে আরেকটু যদি দেখি, আমাদের মডার্ন হিস্ট্রি কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এই ইউরোপীয়দের যে আবির্ভাব, সেই ইউরোপীয়দের আবির্ভাব থেকে আমাদের মডার্ন হিস্ট্রি শুরু হয়। তো প্রথম যে ইউরোপীয় কান্ট্রি আমাদের ভারতবর্ষে আগমন করলো সেটা হচ্ছে পর্তুগিজ। এবং পর্তুগিজ নাবিক 1498 সালে ভাস্কো ডা গামা, যিনি পর্তুগিজ নাবিক 1498 সালে আমাদের ভারতবর্ষের কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছাচ্ছেন। এবং কেরালার যে কালিকট বন্দরের যে রাজা জামোরিন তাকে ব্যাপকভাবে অভ্যর্থনা জানান ফুল টুল দিয়ে ব্যাপকভাবে। এবং এই যে পর্তুগিজ নাবিক যিনি ভাস্কো ডা গামা, ইনি প্রথম সি রুট ডিসকভারি করছেন। এবং পর্তুগিজদের প্রথম কারখানা স্থাপন হচ্ছে এই কালিকটেই। পর্তুগিজরা কবে আসে? 1498 সালে। প্রথম এরাই আসে আর প্রথম এরাই যায়, এই সবার শেষে এরা যায়। 1961-তে এরা যায়। অপারেশন বিজয় তাদেরকে চালানো হয়, মানে অপারেশন বিজয় নিয়ে আসা হয় এদেরকে তাড়ানোর জন্য। পরে পরবর্তীতে পর্তুগিজ গভর্নর, মানে প্রথম পর্তুগিজ গভর্নর যিনি 1505 থেকে 1509 পর্যন্ত পর্তুগিজ গভর্নর ছিলেন, যিনি ব্লু ওয়াটার পলিসি নিয়ে এসেছিলেন। ট্রেড লাইসেন্স, মানে এই লাইসেন্স যাদের কাছে থাকবে তারাই ওই রাস্তা দিয়ে আসতে পারবে এবং এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে, নচেত করতে পারবে না। ইনি হুগলি বন্দর তৈরি করেছিলেন এবং এই হুগলি বন্দরেই যত লুট করা যত যা কিছু শস্য ছিল সেখানে তিনি রেখে দিতেন। এবং ইনি ছিলেন ফার্স্ট পর্তুগিজ গভর্নর। তারপর যদি দেখি আরও একজন গভর্নর ছিলেন যার নাম হচ্ছে এই যে আলফানসো ডি অ্যালবুকার্ক। এই আলফানসো ডি অ্যালবুকার্ক ইনি 1510 সালে বিজাপুরের হাত থেকে গোয়াকে দখল করেন এবং আলু এবং তামাক চাষের সূচনা ইনি করেন। এরপর আস্তে আস্তে ডাচ আসে, ব্রিটিশ আসে, ফ্রেঞ্চ আসে, ড্যানিশ আসে। তো সবাই পরপর আসে, কিন্তু শেষে গিয়ে শুধুমাত্র ব্রিটিশ টিকে যায়। মানে ব্রিটিশ বাকিদেরকে হারিয়ে দেয়। বাকিদেরকে হারিয়ে দেওয়ার পর বাকিরা যে যার মতো থাকে, কেউ পালিয়ে যায় বা কেউ থাকলে হয়তো ব্রিটিশদের কথা মতো থাকতে থাকে, মানে চলতে থাকে। আর শেষমেশ ব্রিটিশরা কী করলো, আমাদের ভারতবর্ষে আরও যে সমস্ত দেশীয় যে রাজ্যগুলো ছিল সেই দেশীয় রাজ্যগুলোকে নিজের অধীনে নিয়ে একদম টানা 200 বছর আমাদের ভারতবর্ষটাকে শাসন চালালো। তো বলুন, পর্তুগিজ থেকে কারো কোনো সমস্যা? অবশ্যই আপনারা সেলফ নোটস বানাবেন এবং সেলফ নোটস বানানোর পর এক মিনিট সেলফ নোটস বানানোর পর একটু জায়গা রেখে দেবেন, কেননা পরবর্তীতে যখন আমরা এমসিকিউ করবো আর কি, সেখানেও দু একটা তথ্য আপনারা পাবেন, সেগুলো সেখানে ইনক্লুড আপনাদের করতে হবে। বলুন স্যার। বলছি ব্লু ওয়াটার পলিসি ওটা অ্যালবুকার্ক নিয়েছিলেন? ব্লু ওয়াটার পলিসি না, অ্যালবুকার্ক না, ওটা তো এই নিয়েছিল। ঠিক আছে, ফ্রান্সিসকো ডে আলমিডা। ফ্রান্সিসকো ডে আলমিডা উনি নিয়ে এসেছিলেন দ্য পলিসি অফ ইম্পেরিয়াল। দ্য পলিসি অফ ইম্পেরিয়াল ওটা নিয়ে এসেছিলেন। ফ্রান্সিসকো ডে আলমিডাই ব্লু ওয়াটার পলিসি নিয়ে এসেছিলেন। আর কারো কোনো প্রশ্ন? চলুন বলুন, মাইক তো অন করাই যাচ্ছে, তাই না? বলতে তো হবে। কি নিয়ে এসেছিলেন বললেন, আরেকবার বলুন। আলবুকার্ক, আচ্ছা লিখে দেবো,
চলুন, আলব্রুকা যিনি নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে আপনার দ্য পলিসি অফ ইম্পেরিয়াল। পলিসি অফ ইম্পেরিয়াল, পলিসি অফ ইম্পেরিয়াল, ক্লিয়ার। এবং তারপরে যদি দেখি আরো একজন গভর্নর ছিল যিনি 1530 সালে, পর্তুগিজ গভর্নর, 1530 সালে তিনি কি করছেন, তিনি তাদের যে রাজধানী আর কি, রাজধানী ছিল হচ্ছে কোচিনে, কোচিন ছিল তাদের রাজধানী, সেই কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করছেন, কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত, স্থানান্তরিত করেন 1530 সালে। এনার নাম হচ্ছে আপনার কি ছিল, নিনো ডা কুনহার, নিনো ডা কুনহার, ইনিও একজন পর্তুগিজ গভর্নর। চলুন, পর্তুগিজ গেল, তাহলে প্রথম যে কান্ট্রি, প্রথম যে ইউরোপিয়ান কান্ট্রি, কিনহা, কুনহা, চলুন কুনহার, কুনহা যা দিয়ে দেবেন, ঠিক আছে। একটা বইয়ে থাকে তো এক এক রকম। বলুন ম্যাডাম। মানে এদের যে ক্যাপিটাল ছিল আর কি, এদের যে রাজধানী ছিল, ক্যাপিটাল, একটা তো ক্যাপিটাল থাকা দরকার, তো এদের যে ক্যাপিটাল ছিল কোচিন বা কোচি যেটাকে আমরা বলছি, সেই কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করছে, কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করছে তাদের ক্যাপিটাল। নেক্সট যে কান্ট্রি আমাদের ভারতবর্ষে আসে তার নাম হচ্ছে ডাচ, মানে যে হচ্ছে নেদারল্যান্ড। কত সালে আসে, 1595 আসছে তারা, 1595 সালে তাদের আবির্ভাব হয়। 1595 সালে তাদের আবির্ভাব হয় এবং তারা তাদের প্রথম যে কারখানা, প্রথম কারখানা কবে স্থাপন করছে, প্রথম কারখানা স্থাপন করছে তার 10 বছর পর, মানে 1605 সালে, 1605 সালে মাসুলিপট্টনমে, মাসুলিপট্টনম, মাসুলিপট্টনমে তাদের প্রথম কারখানা স্থাপন করে, তাদের প্রথম কারখানা, প্রথম কারখানা স্থাপন করে, মাসুলিপট্টনমে তাদের প্রথম কারখানা স্থাপন করে। জাস্ট ডাচ থেকে এটুকুই খেয়াল রাখবেন। পরবর্তীতে যে যেনারা আসেন, মানে যে কান্ট্রি আসে সেটাই হচ্ছে এই ব্রিটিশ বা ইংরেজ, ব্রিটিশ বা ইংরেজ তারপরে আসে। স্যার আগের একটা স্লাইডটা দেখিয়ে। স্যার ডাচের কোনো গভর্নর ছিল না? ইম্পর্টেন্ট নয় ম্যাডাম, গভর্নর তো থাকবেই। তো লেখাটা হলুদ দিই, তো এবার বোঝা যাবে, এই যে হলুদ যে লেখাটা এটা বোঝা যাবে। গভর্নর তো রয়েছে ম্যাডাম, ইম্পর্টেন্ট নয়, আসেনি প্রশ্ন। পরবর্তীতে এমসিকিউ পেলে একটু করে তো জায়গা রেখে দেবেন, আপনাদের বলা হয়েছে। তো যখন আমরা এমসিকিউ দেখব, এমসিকিউ দেখার পর সেখানে যদি কোনো পাই পয়েন্ট, তো সেখানে আপনারা ইনক্লুড করবেন। আর এই যে ক্লাসগুলো করানো হচ্ছে, আগে তো এমসিকিউ ক্লাসে দেখা হয় যে এমসিকিউতে আগে কোন জায়গা থেকে কি কি প্রশ্ন এসেছে, লাইক এসএসসির যত এক্সাম হয় সমস্ত এক্সামের পিওয়াইকিউ দেখা হয় যে এই জায়গাগুলো এসেছে, তার মানে এই জায়গাগুলো আপনাদের গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তো তার জন্য কোনো লাইনই ছাড়া যাবে না। এবং এরপরে যখন আপনাদের মক টেস্ট হবে, সেই মক টেস্টও নতুন তথ্য পাবেন, সেগুলোকেও এই জায়গায় ইনক্লুড করতে হবে। জাস্ট এই থিওরিটুকুকে একটু মাথার মধ্যে সাজিয়ে নিন যে 1498 সালে ইংরেজরা আসলো, কেন আসলো, কেননা ভারতবর্ষে প্রচুর কিছু রয়েছে, প্রচুর শস্য রয়েছে। তো প্রথম তারা এসেছিল ব্যবসা করার জন্য এবং এক এক করে ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসলো। তাহলে ডাচ কবে এসেছিল দেখতে পেলেন, 1595 আসছে, মানে প্রায় 100 বছর পর, মানে 100 বছর বলেননি কিন্তু ওই ভাস্কো ডা গামা যে এই দিক দিয়ে যাওয়া যায়, যদি চলে আসে ওরা, আরও বাকি যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তারা যদি চলে আসে তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তো তারা বলেনি, এই 100 বছর পর নেদারল্যান্ডে জানতে পারলো তাহলে এই দিক দিয়ে তো ব্যবসা হচ্ছে, তাহলে চলো যাওয়া যায়। তো তারা তাদের প্রথম কারখানা স্থাপন করলো মাসুলিপট্টনমে। ক্লিয়ার? 1595 আসে আর 1605 তারা তাদের প্রথম কারখানা স্থাপন করে। এবং এদের প্রত্যেকেরই একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, যেমন ডাচদের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, পর্তুগিজদের পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। প্রত্যেকেরই একটা করে কোম্পানি ছিল। এবং নেক্সট যারা আছে, যারা আমাদের ভারতবর্ষে দীর্ঘ 200 বছর শাসন করে গেছে, তারাই হচ্ছে ব্রিটিশ ইংরেজ।
ক্লিয়ার? তারা কে? তারা হচ্ছে ব্রিটিশ, এবং এদের যে কোম্পানি ছিল সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেমন? এবং সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি দেখেন সেই সময়ে আপনারা এখনও যদি দেখেন সেখানে কিন্তু এই রাজা রানীর যে মানে রাজত্ব সেটাই চলে। আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা থাকে আর কি, কিন্তু ব্রিটেনে কে রয়েছে? ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে থাকে কারা? ব্রিটেনে রাজা রানী তারা। তো ব্রিটেনের এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এনার প্রথম যিনি ছিলেন আর কি, প্রথম রানী, রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ, রানী এলিজাবেথ 1600 সালে, কত সালে? 1600 সালে রানী এলিজাবেথ 1600 সালের 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর কোম্পানি রয়্যাল চার্টার অ্যাক্ট অনুমোদন করলো। কোম্পানি রয়্যাল চার্টার অ্যাক্ট অনুমোদন করে। ক্লিয়ার? তাই প্রথম রানী এলিজাবেথ 1600 সালের 31শে ডিসেম্বর কোম্পানি রয়্যাল চার্টার অ্যাক্ট অনুমোদন করে, এবং এই অনুমোদনের অধীনেই ব্রিটিশদেরকে বলা হয় যে যাও ভারতবর্ষে গিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করো, এবং এই যে অধিকার সেটা তোমরা ছাড়া কেউ পাবে না, এমনটা তারা বলে। রানী এলিজাবেথ, প্রথম রানী এলিজাবেথ 1600 সালে। প্রথম গভর্নর যদি দেখি, ব্রিটিশদের প্রথম গভর্নর মানে ভারতের প্রথম গভর্নর কারা ছিল? তাহলে প্রথম গভর্নর খেয়াল রাখবেন থমাস স্মিথ, থমাস স্মিথ। তাহলে প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর ছিল হচ্ছে থমাস স্মিথ। তারপর 1608 সালে এই ব্রিটিশদের একজন এসেছিল, ব্রিটিশদের একজন কে এসেছিল? স্যার উইলিয়াম হকিংস। তারা দেখবেন সবসময় স্যার লাগায়, কিন্তু স্যার কেন লাগায় বলুন তো? মানে তারা নিজেকে ভীষণ মহান ভাবে আর কি। তো স্যার আপনারা যদি না বলতে চান কোনো ব্যাপার নেই। দেখবেন এর আগে আমি যখন ওই যে ব্রিটিশদের যারা ছিল আর কি, গভর্নর জেনারেল, ভাইসরয়, তারা সবার আগে দেখবেন লর্ড লাগিয়েছে। লর্ড মানে কি? ভগবান। তোরা লর্ড ছিল না, ওরা রাজা ভাবতো নিজেকে, তোরা লাগিয়ে দিয়েছে, নাও এবার আমাদেরকে পড়তে হচ্ছে। তো আপনারা যদি না চান নাও লাগাতে পারেন। স্যার লর্ড মানে জমিদার না স্যার? লর্ড মানে জমিদার না? হ্যাঁ, ওইরকম টাইপের একটা টাইটেল লাগিয়ে দিয়েছে স্যার, লর্ড। লর্ড মানে কি? ভগবান টাইপের একটু, মানে আমি সবার উপরে এরকম। তো ওটা তাদের নাম নয়, কিন্তু নামের আগে ওই টাইটেলটা সবাই লাগিয়েছে। তো আপনারা চাইলে নাও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 1608 সালে, স্যার তো লাগাবো না, 1608 সালে কি হচ্ছে? উইলিয়াম হকিংস, উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের দরবারে আসে। মানে তখন কি হচ্ছে? 1608 সাল, আর 1526-এ কি হয়েছে? 1526-এ পানিপথের যুদ্ধ হয়েছে। তো তারপরে তো বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দিয়েছে উত্তর ভারতে, আর এই সমস্ত ঘটনা তো দক্ষিণ ভারতে হচ্ছে। তো উইলিয়াম হকিংস আসলো, কার আসলো? কোথায় আসলো? জাহাঙ্গীরের দরবারে, জাহাঙ্গীরের দরবারে আসলো। জাহাঙ্গীরের দরবারে এসে বলছে যে হুজুর এরকম ব্যাপার, আমাদেরকেও ব্যবসা করতে হবে, নাহলে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাব। তো ব্যবসা আমাদের করতে হবে, আমাদেরকে ব্যবসা করার অনুমতি দিন। তারা তাদের মতো করে বললো আর কি। এবং তারা 1611 সালে তারা তাদের প্রথম কারখানা স্থাপন করলো। 1611 সালে, মানে স্থাপন করলো না, স্থাপন করার চেষ্টা করলো। 1611 সালে তারা তাদের কারখানা স্থাপন করার চেষ্টা করলো। 1611 সালে তারা তাদের কারখানা স্থাপন করার চেষ্টা করলো। এবার এই 1611 সালে তারা যখন কারখানা স্থাপন করার চেষ্টা করছে, তাহলে এর আগে কারা এসেছিল বলুন তো? ওই যে প্রথমে যারা এসেছিল, পর্তুগিজরা এসেছিল। পর্তুগিজ, তাহলে এই পর্তুগিজরা কি কারখানা স্থাপন করতে দেবে? ওরা কি বলবে? হ্যাঁ, ব্যবসা ঠিক আমি করছিলাম আর কি, তুমি এসে ব্যবসাতে বিগড়ে দিচ্ছ, এরকম করলে হবে? একদম
মনে করুন পাশের বাড়ি কেউ একজন আপনার চপের দোকান দিয়েছে আর কি, পাশে যদি আপনি চপের দোকানটা খোলেন তাহলে তার চপটা বেশি বিক্রি হবে? নিশ্চয়ই হবে না। তো ঘটনাটা ঠিক এখানে এটাই ঘটেছে, পর্তুগিজরা ব্যবসা করছে আর সেই সময় এই ব্রিটিশরা এসে বলছে যে আমরা ওই যে একটা কারখানা খুলবো আর কি, ব্যবসাটা আমরাও করবো আর কি। তো এখানে পর্তুগিজরা এই 1611 সালে ব্রিটিশরা যখন কারখানাটা স্থাপন করতে যাচ্ছে তখন পর্তুগিজ বলছে না 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 বাবু না, কোনো মতেই না, ব্যবসা করা যাবে না। তখন ব্রিটিশরা রেগে গেছে আর কি, ব্রিটিশরা রেগে বলছে এরকম করলে তো হবে না। তো এই তারপরের বছরে আর কি 1612 সালে পর্তুগিজদেরকে লড়াই করে হারিয়ে দেয় ব্রিটিশরা। মানে পরে তো ব্রিটিশরাই টিকে যায়, যারা এসেছিল সবাইকে হারিয়ে দেয়, ব্রিটিশরাই একমাত্র টিকে যায়। তো 1612 সালে যেটা আমরা পরবর্তীতে দেখব কিভাবে তাদেরকে অ্যাবলিশ করেছিল যত যা এসেছিল তাদেরকে। তো 1612 সালে পর্তুগিজদেরকে হারিয়ে দেয়। হারিয়ে দেওয়া মানে কি? হারিয়ে দেওয়া মানে হচ্ছে এবার তোমরা যদি থাকো তাহলে আমাদের কথা শুনো, মানে কথা শুনে চলো, যদি আমাদের কথা শুনে চলতে পারো তাহলে ভালো, নাহলে তোমরা কেটে উঠতে পারো, আমাদের কোনো দরকার নেই। মানে আমরা হারিয়ে দিয়েছি। পরে সন্ধিও হয়, সেটাও আমরা এরপরে একটা একটা করে দেখব। এবং প্রথম স্থায়ীভাবে যারা মানে ব্রিটিশরা যে কারখানাটা স্থাপন করেন সেটা হচ্ছে 1613 সালে। 1613 সালে তারা স্থায়ীভাবে কারখানা স্থাপন করেন, সেটা হচ্ছে সুরাটে। গুজরাটের যে সুরাট রয়েছে সেই সুরাটে ব্রিটিশদের প্রথম কারখানা স্থাপন করা হয়। ক্লিয়ার? তাহলে প্রথমে কারা এসেছিল? পর্তুগিজ এসেছিল, তারপর কারা আসলো? ডাচ, তারপর হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশদের প্রথম গভর্নর কে ছিল ভারতে? থমাস স্মিথ। তারপর 1608 সালে উইলিয়াম হকিং জাহাঙ্গীরের দরবারে আসলো যে এরকম ব্যাপার, আমরা ব্যবসা বাণিজ্য করব। তারা সেখান থেকে অনুমোদন পেয়ে গেল, জাহাঙ্গীরকে মনে কোনো ভালো মন্দ একটু দিয়ে এসেছিল যে এরকম ব্যাপারে দিলাম আর কি, ঠিক আছে, আমাদের ব্যবসা বাণিজ্য করতে দাও। তো তারা করতে দিয়েছিল। যেই 1611 সালে তারা কারখানাটা স্থাপন করতে যাচ্ছে পর্তুগিজ এসে বাধা দিচ্ছে। 1612 সালে পর্তুগিজদেরকেও হারিয়ে দিল। 1613 সালে একদম পার্মানেন্টলি কারখানা সুরাটে তারা স্থাপন করে দিল। এই নাও আমাদের পার্মানেন্ট কারখানা। এবার এখান থেকে ওই ভারতবর্ষে যা কিছু রয়েছে সব এখানে আমরা রিফাইন করব আর ব্রিটেনে আমরা নিয়ে যাব। ক্লিয়ার? 1613 সালের পরে আসছে 1613 সাল। আচ্ছা, এতটুকু পর্যন্ত বলুন প্রত্যেকের, কোনো অসুবিধা কোনো জায়গায়? প্রথম গভর্নর মানে হচ্ছে থমাস স্মিথ। 1608 ওই যে উইলিয়াম হকিংস এসেছিল জাহাঙ্গীরের দরবারে এই ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে আর কি। নেক্সট যদি দেখি সালটা হচ্ছে 1615, মানে তার 2 বছর পর, কারখানা স্থাপন করার 2 বছর পর 1615 সালে। 1615 সালে কে আসছে? প্রথম জেমস। প্রথম জেমস আসছে। প্রথম জেমস কার দরবারে আসছে? জাহাঙ্গীরের। প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে আসছে। প্রথম জাহাঙ্গীরের দরবারে, ও সরি এক মিনিট, 1615 সালে প্রথম জেমসের প্রতিনিধি হিসেবে, হ্যাঁ একদম ঠিক আছে, প্রথম জেমসের মানে প্রথম জেমসের দূত হিসেবে, প্রথম জেমসের দূত হিসেবে স্যার থমাস রো। এই যে দেখুন এরাও কিন্তু স্যার লাগিয়ে দিয়েছে, স্যার কিন্তু ওদের নাম নয়, স্যার কিন্তু ছিল না, ওর নাম হচ্ছে থমাস রো, স্যার লাগিয়ে দিয়েছে নিজে নিজে। যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী লাগানো যায় না। আমার নাম শুভজিৎ হালদার, আমি যদি লিখে দিই ঠিক আছে স্যার শুভজিৎ হালদার, ভারতরত্ন শুভজিৎ হালদার, এগুলো যায় না। মানে এক্ষেত্রে আমি কি করছি, আমি এক্ষেত্রে আপনাদের থেকে আমাকে একটু উঁচু করার চেষ্টা করছি। আর সংবিধান কখনোই চায় না যে আমি একটু উঁচু হই, সংবিধান সবাইকে সমান অবস্থায় চাই। আর এরা লর্ড, সম্রাট, বাদশাহ, যে যা পেরেছে আর কি সব লাগিয়ে দিয়েছে। দিল্লিতে থাকলে সুলতান, মুঘলে বাদশাহ, তারপর হায়দ্রাবাদে নিজাম, নিজেদের ইচ্ছে মতো। তো স্যার থমাস রো, স্যার থমাস রো আসছে, কোথায় আসছে? জাহাঙ্গীরের দরবারে আসছে, মানে পাঠানো তাকে হয়েছিল। ক্লিয়ার? নেক্সট যদি দেখি, নেক্সট আসছে হচ্ছে ড্যানিশ, যারা 1616 সালে কারখানা স্থাপন করেন এবং
তামিলনাড়ুর যে ট্রাঙ্কুবার রয়েছে সেখানে তারা 1616 সালে তাদের প্রথম কারখানা স্থাপন করেন। এদের তত ইম্পর্টেন্ট নয়, মানে এরা তাদের আধিপত্য ততটা ভালোভাবে বিস্তার করতে পারেনি। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ, মানে হচ্ছে কি ফরাসি। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ, মানে হচ্ছে ফরাসি। এরা কত সালে আসলো? এরা আসলো হচ্ছে 1668 সালে। 1668 সালে তারা ভারতে আগমন করে। সালে তারা ভারতে আগমন করে। এবং এদের যে প্রথম কারখানা, এদের প্রথম যে কারখানা এরা সুরাটে স্থাপন করে। সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপিত হয়। সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপিত হয়। এবং এদের যদি কলোনির যদি কথা বলি, মানে এদের যে রাজধানী বা কলোনি বা ক্যাপিটালের কথা যদি বলি, ক্যাপিটাল, তাহলে সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে পন্ডিচেরি ছিল এদের কলোনি বা ক্যাপিটাল। ক্লিয়ার? তো এই ছিল দেখুন আমাদের ব্রিটিশ বলছি, ইউরোপিয়ান কান্ট্রি, যারা আমাদের ভারতবর্ষে এসেছিল, ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছিল এবং এসে তারা তাদের কারখানা স্থাপন করেছে। পরে একটা একটা করে ব্রিটিশ প্রত্যেককেই হারিয়ে দেয়, শেষমেশ টিকে যায় হচ্ছে ব্রিটিশ, এবং তারা দীর্ঘ 200 বছর শাসন করে। তো এতটুকু পর্যন্ত বলুন, কারোর কোথাও কোনো রকম কোনো সমস্যা আছে কিনা? এরপর আমরা একটা একটা করে দেখব যে ব্রিটিশ কোন কোন সন্ধির মাধ্যমে কোন কোন সালে এই যে বাকি যে সমস্ত কান্ট্রি যারা এসেছিল তাদেরকে পরাজিত করছে। চলুন ফ্রান্সের যে ক্যাপিটালটা ওটা পন্ডিচেরি। হ্যাঁ, ফ্রান্সের যে ক্যাপিটাল সেটা হচ্ছে পন্ডিচেরি, মানে কলোনি, ওরা ওখানে থাকতো আর কি। ওরা কেন এসেছে, আমরা কেন যাইনি ওদের দেশে, তখন সে দেখতে হবে আর কি কেন যায়নি। কেননা আমাদের ভারতবর্ষেই ঠিক আছে, তখন যে প্লেয়ার ছিল আর কি তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করতে ব্যস্ত আর কি। চলুন, ব্রিটিশ মেয়ে খুঁজতে যাবেন নাকি? চলুন তাহলে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখে নিলাম যারা ভারতবর্ষে আসলো ব্যবসা করার জন্য, এবং টিকে গেল হচ্ছে ব্রিটিশ। শেষ পর্যন্ত কারা টিকেছিল? ব্রিটিশরা। এবার একটা একটা করে দেখি যে ব্রিটিশ বাকিদেরকে কিভাবে কোন কোন সন্ধির মাধ্যমে তারা তাদেরকে হারালো। তার প্রথম একটা একটা করে দেখি। তাহলে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ডাচ বা যেটাকে আমরা বলছি নেদারল্যান্ড। কবে এসেছিল এরা? একটু আগেই বললাম কত সালে এসেছিল? 1595 তারা আসছে, 1595 আসছে, আর প্রথম কারখানা স্থাপন করছে 1605-এ প্রথম কারখানা স্থাপন করছে। কোথায় সেটা? মাসুলিপট্টনমে প্রথম কারখানা স্থাপন করছে। এবার ব্রিটিশরা কি দেখলো? ব্রিটিশরা দেখলো যে এরকম ব্যাপার, ওদেরকে যদি আমি ব্যবসাটা করতে দিই তাহলে আমার আর ব্যবসা চলবে না। তাহলে সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে তাহলে ওদেরকে হটাতে হবে আর কি। ডাচ বা নেদারল্যান্ড বা যারা ছিল তাদেরকে হারাতে হবে। তাহলে কিভাবে হারানো যাবে? তো এদেরকে হারানোর জন্য 1759 সালে এদেরকে হারানোর জন্য 1759 সালে চিনসুরা যুদ্ধের মাধ্যমে, চিনসুরা যুদ্ধের মাধ্যমে যেটাকে আমরা বলছি ব্যাটেল অফ বিদেরাও বলা হয়। ব্যাটেল অফ বিদেরাও বলা হয়। তো এই ব্যাটেল অফ বিদেরার হওয়ার ফলে এই নেদারল্যান্ডকে হারিয়েছিল। হারানোর পর তাদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি ব্যবসা করতে থাকো, মানে ব্যবসা করতে চাও
তাহলে আমাদের কথা অনুযায়ী তোমাদের ব্যবসা করতে হবে, আর যদি না করতে চাও তাহলে তোমরা এখান থেকে কেটে উঠতে পারো, তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারো। এবং এই যুদ্ধটাকে আমরা ব্যাটেল অফ হুগলিও বলতে পারি, যেহেতু হুগলি নদীর তীরে হয়েছিল, ব্যাটেল অফ হুগলি, ব্যাটেল অফ হুগলি। তাহলে ডাচকে এভাবে তারা প্রতিরোধ করে দিল যে ডাচ তুমি যেতে পারো আর কি। নেক্সট তো আপনাদের বলাই হলো ওই যে পর্তুগিজ যেটা ছিল, পর্তুগিজ এই পর্তুগিজকে কি করা হয়েছিল 1612 সালে। আচ্ছা, কোনো জায়গা হয়তো একটু আটকে যাচ্ছে আর কি, মানে গলার মধ্যে একটু কফ জমে থাকার জন্য, তো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি সেই জায়গাটা আরও একবার রিকল করিয়ে দেবো। ক্লিয়ার? এর আগেও ম্যাথ ক্লাস ছিল আর কি, একই সমস্যা এর আগের ক্লাসেও হয়েছে। তো পর্তুগিজদেরকে 1612 সালে, যেটা হচ্ছে সুবালি যুদ্ধ, 1612 সালে সুবালি যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করা হয়, সুবালি যুদ্ধের মাধ্যমে, সুবালি। ক্লিয়ার? নেক্সট আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্সের সঙ্গে সমস্যাটা প্রচুর হয় তাদের। ফ্রান্সকে তারা হারাতে পারেনি, মানে একমাত্র টক্কর ফ্রান্সকে দিয়েছিল। কেন দিয়েছিল? কেননা ফ্রান্সে কে ছিল? ফ্রান্সে ছিল সেই সময় নেপোলিয়ান। তো ফ্রান্সে ছিল একমাত্র যে টক্কর দিয়েছিল। এবং এখানে দেখবেন টোটাল 3টে যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধগুলোকে আমরা কার্নেটিক ওয়ার বলি। চলো, তাহলে ফ্রান্স যদি দেখি, ফ্রান্সকে হারানোর জন্য টোটাল 3টে যুদ্ধ হয়েছিল, যেগুলোকে আমরা কি বলছি? কার্নেটিক যুদ্ধ, কার্নেটিক ওয়ার। টোটাল কতগুলো যুদ্ধ হয়েছিল ফ্রান্সকে হারানোর জন্য? টোটাল 3টে ওয়ার হয়েছিল, টোটাল 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যেটা যুদ্ধ হয় সেটা হচ্ছে 1744 সালে। 1744 সালে প্রথম যুদ্ধ হচ্ছে। তারপরে যদি দেখি, এই 1744-এ প্রথম যুদ্ধ হচ্ছে, তারপর হচ্ছে আপনাদের 1749-এ, তারপরে 1749-এ, আর শেষ যদি দেখি, শেষ যুদ্ধটা আপনাদের হয়েছিল 1756-তে। 1756 থেকে 1763 পর্যন্ত এটা 1749 থেকে 1756, আর এটা 1744 থেকে 1749। এটা হচ্ছে প্রথম কার্নেটিক ওয়ার, এটা দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। টোটাল 3টে যুদ্ধ হয়েছিল। আর এখান থেকে খেয়াল রাখুন যে সমস্ত ট্রিটিগুলো হয়েছিল, প্রথম যে ট্রিটিটা, মানে কোনো একটা যুদ্ধ হওয়ার পর সেই যুদ্ধটার মীমাংসা করার জন্য একটা ট্রিটি, মানে একটা সন্ধি, মানে একটা সমঝোতা বা একটা আলোচনা করা হয়, যে আলোচনা করলাম যে এবার আমরা কিন্তু আর যুদ্ধ করবো না, সব ভালোভাবে থাকবো আর কি, যেটা আমরা গ্রাম বাংলার ভাষায় মিটিং বলি আর কি। যেটা দেখবেন না কালী পুজোর সময় 10-এর মিটিং যেটা হয় আর কি, যখন ঝামেলাটা লাগে, তো ওইটাই। তো এই যুদ্ধটা লাগার পর যে মিটিংটা হয়েছিল, যে ট্রিটিটা হয়েছিল, প্রথম যে যুদ্ধ, প্রথম যে কার্নেটিক ওয়ার, ওখানে যে ট্রিটিটা হয়েছিল সেটাকে আমরা বলছি এক্সলা চাপলে। এটা প্রথম ট্রিটি হয়েছিল প্রথম যুদ্ধের পর। আর দ্বিতীয় ট্রিটি যদি দেখি, ট্রিটি অফ পন্ডিচেরি, এখানে যে ট্রিটিটা হয়েছিল ট্রিটি অফ পন্ডিচেরি। ট্রিটি অফ পন্ডিচেরি। আর শেষ যে ট্রিটিটা হয়েছিল সেটা হচ্ছে ওয়ালডিওয়ার। তো এই হচ্ছে টোটাল 3টে সন্ধি, এবং এই সন্ধির মাধ্যমে, এবং শেষ সন্ধিতে যদি দেখেন আর কি, শেষ সন্ধিতে তো ফ্রান্স হেরে যায় ব্রিটিশদের কাছে, তো তারা পরাজিত হয়ে যায়। তারপর ব্রিটিশরা বলে এরকম ব্যাপার, তোমরা থাকো, ব্যবসা বাণিজ্য করো, কিন্তু আমাদের কথা শুনে চলো, তাহলেই হবে। তো দেখুন ব্রিটিশরা কি করলো, এবার আমি একটু ম্যাপটাতে যাই, তাহলে আপনাদের বিষয়টি বুঝতে ক্লিয়ার হবে। এতক্ষণ ধরে যে আলোচনা আমাদের হলো, এই যে দেখুন ম্যাপটা দেখুন। তাহলে ইউরোপীয়দের আবির্ভাব, এখান থেকে আমাদের মডার্ন হিস্ট্রি শুরু হয়।
তাহলে ইউরোপীয় কান্ট্রিদের মধ্যে প্রথম যে কান্ট্রি সেটা হচ্ছে পর্তুগিজ। সেই পর্তুগিজ প্রথম আসছে আমাদের ভারতবর্ষে, এবং পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 সালে আসছে কেরালের যে কালিকট বন্দর রয়েছে সেখানে। তাহলে প্রথমে পর্তুগিজ আসে, পর্তুগিজরা এসে ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়। তারপরে কারা আসছে? ডাচ আসছে। ডাচের পর কারা আসে? ব্রিটিশ আসে। ব্রিটিশের পর কারা আসে? ড্যানিশ আসে। তারপরে কারা আসে? ফ্রেঞ্চ আসে। এরপর মানে এইভাবে স্টেপ বাই স্টেপ ইউরোপিয়ান যে কান্ট্রি তারা ভারতবর্ষে ব্যবসা করার জন্য আসে। তো এই পর্তুগিজদেরকে এই ব্রিটিশরা কি করে? 1612 সালের যে যুদ্ধ হচ্ছে সেখানে তারা হারিয়ে দেয়। 1612 সালের যে যুদ্ধ, যেটাকে আমরা বলছি সুবালি ওয়ার, 1612 সালের যে সুবালির যে যুদ্ধ, সেই সুবালির যুদ্ধে পর্তুগিজকে হারিয়ে দেওয়া হয়। পরে যদি ডাচকে যদি দেখি, ডাচকে কত সালে? একটু আগেই বললাম যে 1759 সালে, 1759 সালে ডাচকে হারিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে চিনসুরা যুদ্ধ, যেটাকে আমরা ব্যাটেল অফ বিদেরা বলছি বা ব্যাটেল অফ হুগলিও আমরা বলতে পারি, হারিয়ে দিচ্ছে। পরে ফ্রেঞ্চ যদি দেখি, এখানে তো টোটাল 3টে কার্নেটিক ওয়ার হয়েছিল, একটা 1744-এ, একটা হচ্ছে 1749-এ, আর একটা হচ্ছে আপনাদের 1756-তে। টোটাল 3টে কার্নেটিক ওয়ার হচ্ছে। এই 3টে কার্নেটিক ওয়ারের মাধ্যমে ফ্রেঞ্চকেও হারিয়ে দেয়, আর ড্যানিশদেরকে হারানোর প্রয়োজন পড়েনি, এরা মানে পারেনি আর কি, ওরা এমনিতেই পালিয়ে গেছিল। তাহলে এবার শেষমেশ কে থেকে গেল? শেষমেশ থেকে গেল এই ব্রিটিশ। বাকি সবাই এসেছিল, কিন্তু শেষে কারা থেকে গেল? ব্রিটিশ। এবার ব্রিটিশ কি দেখলো? মনে করুন ব্রিটিশ দেখলো যে এদেরকে তো হারিয়ে দিলাম আর কি, যারা এসেছিল আমাদের ইউরোপ থেকে তাদেরকে তো হারিয়ে দিলাম, তাহলে এবার এই ভারতবর্ষে আরও যে সমস্ত দেশীয় স্বাধীন যারা রাজা রয়েছে, এবার তাদেরকে যদি আমি হারাতে পারি তাহলে আমাদের পুরো ভারতবর্ষটা আমার হয়ে যাবে। যেমন এখানে আপনি যদি দেখেন, এখানে মারাঠা ছিল আর কি, তারপর এখানে আমাদের যে বাংলা, বিহার, উড়িষ্যা মিলে এখানে ওই যে নবাব সিরাজদৌল্লার যে ব্যাপার স্যাপার যা কিছু ছিল, উপরে এই যে উপরের দিকে রঞ্জিত সিং ছিল, পরে তো জাহাঙ্গীর তো চলে গেছে আর কি, মুঘল সাম্রাজ্য প্রায় শেষের দিকে। তো তখন এদেরকে প্রত্যেকটাকে হারিয়ে যখন ব্রিটিশ দেখলো যে এই ব্যাপার, এদেরকে তো সব হারিয়ে দিলাম, আর ভারতবর্ষের মানুষদেরকে হারানো ততটাও কঠিন কাজ নয় আমাদের কাছে, একটু এদিক ওদিক করলেই আমরা এদেরকে ঠিক হারিয়ে দিতে পারবো, তারপর আমরা পুরো ভারতবর্ষটাই রাজ করতে পারবো আর কি। তখন আমাদের এই যে মশলা বা আরও যে সমস্ত নারকেল সব আমাদেরই হবে, অন্য কারোর হবে না। তো এদেরকে হারিয়ে দেওয়ার পর নেক্সট তাদের টার্গেট কি হলো? নেক্সট টার্গেট হলো হচ্ছে ওই যে সমস্ত স্বাধীন রাজ্যগুলো ছিল, এই স্বাধীন রাজ্যগুলোর উপর। তাহলে প্রথম যে স্বাধীন রাজ্য ছিল সেটা হচ্ছে এই যে আমাদের বাংলা। প্রথম স্বাধীন রাজ্য সমূহের মধ্যে কে ছিল? বাংলা। তো বাংলা আলোচনা করার আগে বলুন, এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? কারোর কোথাও কোনো সমস্যা? ঘটনাগুলোকে পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখুন, এরপর প্রিভিয়াস ইয়ার সব আলোচনা হবে আপনাদের। এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ বলুন ম্যাডাম। প্রথম যুদ্ধটাকে কি বললেন, ওটা একটু বলেন। ও সন্ধি বলেছে ম্যাডাম, ঠিক আছে। প্রথম যে যুদ্ধটা হয়েছিল কার্নেটিক যুদ্ধ 1744 সালে, 1744 সালে কার্নেটিক যে যুদ্ধ, সেই যুদ্ধটার যে সন্ধি হয়েছিল, সেই সন্ধি বা ট্রিটিটার নামই হচ্ছে, ঠিক আছে, এক্সলা চাপলে, AIXLA চাপলে, CHAPPELLE। চলো নেক্সট আমাদের যে জায়গাটা রয়েছে, আচ্ছা নেক্সট যে জায়গাটা সেটা আজকে আর শুরু করছি না, মানে এমনিতে একটু সমস্যা হচ্ছে। এটুকু থেকে বলুন কারোর কোথাও কোনো সমস্যা বা কোনো প্রশ্ন বা কোনো যদি জিজ্ঞাসা থাকে বলুন। সন্ধিটার নাম আরেকবার বলেন, ওই জায়গাটা একটু দেখালে ভালো হয়। কোন জায়গাটা ম্যাডাম? ওই যে সন্ধিগুলো স্যার। ও আচ্ছা, সন্ধিগুলো না, ওটার স্যার নাম
নামটা স্যার কি সেকেন্ডটা? সেকেন্ডটা হচ্ছে ম্যাডাম ট্রিটি অফ পন্ডিচেরি, যে দ্বিতীয় যে সন্ধিটা হয়েছিল সেটা হচ্ছে আপনার ট্রিটি অফ পন্ডিচেরি, আর তৃতীয় যে ট্রিটিটা হয়েছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, স্পেলিংটা সম্ভবত একটু অন্যরকম লাগছে, 1D নাকি ওয়ার্ল্ডি? যাক, একবার দেখে জানিয়ে দেব। বলুন, কারো কোনো প্রশ্ন আর? স্যার বলছি, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ওটা কত সালে? বলুন স্যার, কোন জায়গাটা? শতবর্ষব্যাপী যে যুদ্ধ হয়েছিল ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে? ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে শতবর্ষীয় যুদ্ধ? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকমটা তো শতবর্ষীয় যুদ্ধ তো শুনিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখে জানাবো। ঠিক আছে, চলুন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে রাজু স্যারের সম্ভবত ক্লাস রয়েছে। তাহলে নেক্সট দিন আমরা যে সমস্ত ভারতীয় যে সমস্ত স্বাধীন রাজ্য ছিল তাদেরকে কিভাবে অ্যাবলিশ করলো ব্রিটিশরা সেগুলোকে নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? চলুন, প্রত্যেককে শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলুন, টেক লেফট।